আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাবিলা রহমান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। 9 বছরে ৩,৮৪৪ ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার ৩১৬ জনের বিরুদ্ধে মামলা। প্রত্যন্ত অঞ্চলে জনগণের কল্যাণে নিবেদিত মানুষদের খুঁজে বের করা হবে। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সুযোগ বাড়ল ঋণ খেলাপিদের, 7% সুদ হারে পরিশোধের সুবিধা। এবং এইচএসসি প্রশ্ন ফাঁস ঠেকাতে 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ। সতর্কতায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী শারফুল আলম। কথা বলছি তার সঙ্গে। শারফুল, ওখানে কি রকম কর্মসূচি চলছে? দেখুন, ভয়াল কালো রাত্রির উদযাপনে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছে এখানে। এই মুহূর্তে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এর আগে কবিতা আবৃত্তি, নাচ গান, এর মধ্য দিয়ে ভয়াল রাত্রিকে স্মরণ করছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা। এখন থেকে ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে কিন্তু কালো রাত্রির যে বিশেষ আলোক প্রজ্বলন সেটি কিন্তু এখানে করা হবে। 48টি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিনের এই বিশেষ কর্মসূচিটি শুরু করবেন। কথা রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রী এই আলোক প্রজ্বলন অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন প্রান্তেও কিন্তু আমরা ঘুরেছি, দেখেছি যে এই ভয়াল কালো রাত্রি 25শে মার্চে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা রাতের অন্ধকারে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেটির প্রতিবাদে বিভিন্ন ধরনের প্রতিবাদ মুখর কর্মসূচি এখানে পালিত হচ্ছে, ঢাকায় পালিত হচ্ছে। আমি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি জগন্নাথ হল, শাহবাগ মোড়, রবীন্দ্র সরোবর সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে কিন্তু এই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। তো মোটামুটি এখানে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাত 8টা থেকে 8:30 এই সময়ের মধ্যে কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির যে বিশেষ আলোক প্রজ্বলন প্রোগ্রামটি রয়েছে সেইটি কিন্তু শুরু হবে তখনই, এবং এরপর থেকেই আজকের যে ভয়াল রাত্রির যে বিশেষ অনুষ্ঠানটি সেইটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে সেই সময় থেকে। অর্থাৎ এই মূল প্রোগ্রামটি জন্য আমাদের এখনো আরো 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ শারফুল আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত 9 বছরে ৩,৮৪৪ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ পেয়েছে। এর প্রেক্ষিতে মামলা হয়েছে ৩১৬ জনের বিরুদ্ধে। এক অনুষ্ঠানে সংস্থাটি এ তথ্য জানায়। সংস্থার সমন্বয়ক জানিয়েছেন, সাক্ষী না পাওয়ায় অনেক প্রভাবশালীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করা সম্ভব হচ্ছে না। মাহবুব কবির চপলের রিপোর্ট। ধানমন্ডি কার্যালয়ে নবম বর্ষপূর্তি উদযাপন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 9 বছরে ৩,৮৪৪ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জমা পড়েছে তদন্ত সংস্থায়। এগুলোর মধ্যে ৩১৬ জনের বিরুদ্ধে 93টি মামলা হয়েছে। ট্রাইব্যুনালে রায় হয়েছে 35 মামলার। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে 6 জনের। আপিল বিভাগে বিচারাধীন 23 মামলা। অন্যান্য কাজ ঠিকমতো চললেও বিচারের সময় নিয়ে কিছুটা ক্ষোভ আছে তদন্ত সংস্থার। এই ধরনের মামলা, এত পুরনো মামলা কোনো দেশে এত সাকসেসফুলি প্রসিকিউট করা হয়েছে এরকম ইতিহাস না। ব্যর্থতা নয়, শর্টকামিং যদি বলা হয়, তাহলে গত প্রায় 3 বছর যাবৎ সুপ্রিম কোর্টে কোনো মামলার চূড়ান্ত পরিণতিতে যায় নাই। এটা যারা আমাদের সাক্ষী, যারা ভিকটিম, তারা আমাদেরকে বারবার প্রশ্ন করে, এবং এদিক দিয়েও কিন্তু কাজের গতিও কিন্তু একই কারণে অনেকটা কমে গেছে। সোমবার গাইবান্ধার 9 রাজাকারের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। শীর্ষ যুদ্ধাপরাধীদের পর এখন বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যন্ত এলাকার রাজাকারদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এতে তদন্ত সংস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংস্থার সমন্বয়কারী জানিয়েছে যে প্রভাবশালী যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চান না, ফলে সম্ভব হচ্ছে না আইনি ব্যবস্থা নেয়ার। আমি নাম বলবো না, নাম বলা এখন প্রয়োজন নেই। আমরা কিছু কিছু মামলা আমাদের নজরে আছে, আমরা প্রাথমিকভাবে তদন্তও করছি
কিন্তু সাক্ষী আমাকে পেতে হবে। কারবা হ্যাঁ বলবো আমি আমরা যখন তদন্ত করতে যাই তখন এলাকা ভিত্তিক কিছু কিছু প্রতিবন্ধকতা আমরা পাই। কীরকম প্রতিবন্ধকতা আমি বলে দিই, যে আমার যে সাক্ষী আছে তাদেরকে উত্ত্যক্ত করা, অন্য একটা কেসে জড়ায় দেওয়া, এইভাবে এগোতে আমাদেরকে করে। কারো বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠলে কয়েক ধাপে অনুসন্ধানের পর মামলা করা হয় বলে জানিয়েছে তদন্ত সংস্থা। আমরা শুরু করতে পারি। আপনার মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে যাদের অবদান রয়েছে তাদের খুঁজে বের করার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার আহ্বানও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০১৯-এ ভূষিত করল সরকার। পদকপ্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী মরণোত্তর, শহীদ এটিএম জাফর আলম মরণোত্তর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার কাজী মিসবাহুন নাহার, আব্দুল খালেক মরণোত্তর, অধ্যাপক মোহাম্মদ খালেদ মরণোত্তর ও ব্যারিস্টার শওকত আলী খান মরণোত্তর। চিকিৎসাবিদ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, সংস্কৃতিতে মর্তুজা বশির, সাহিত্যে হাসান আজিজুল হক এবং গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ডাক্তার হাসিনা খান। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটি দেশের সর্বোচ্চ জাতীয় পদক। পুরস্কারপ্রাপ্তদের হাতে স্বর্ণপদক, ৩ লক্ষ টাকার চেক ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে তাদের ক্ষুদ্র একটু অল্প সম্পদ নিয়েও তারা একটু সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করে। এই ধরনের যারা অবদান রাখে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের জন্য, আমি মনে করি তাদেরকে আমাদের খুঁজে খুঁজে বের করা প্রয়োজন, যে তারা যে এই যে মানব কল্যাণে যে অবদান রেখে যাচ্ছেন সেজন্য তারা পুরস্কার প্রাপ্তির যোগ্য। স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ৭৫-এর ১৫ই আগস্টের আবির্ভাব না হলে স্বাধীনতার ৫ থেকে ৭ বছরের মধ্যেই দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারতেন বঙ্গবন্ধু। আজকের বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশের কথা শুনলে মানুষ সম্মানের চোখে দেখে। এইটুকুই আমার তৃপ্তি যে অন্ততপক্ষে বাংলাদেশটাকে এই মর্যাদা পর্যন্ত আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ২৫শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রচেষ্টার কথা বলেন তিনি। স্বাধীনতার সুফলটা যেন বাংলার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আর্থসামাজিকভাবে যেন আমরা উন্নত হতে পারি এবং উন্নত জাতি হিসেবে বিশ্বের জন্য আমরা একটা মর্যাদা ফিরে পেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রশ্ন ফাঁস ঠেকাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এছাড়া কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করে দেন মন্ত্রী। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৩.৫ লাখেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে ৮ বোর্ডের পরীক্ষার্থী ১১,৩৯,০০০-এর মতো, কারিগরি বোর্ডে প্রায় ১.১ লাখ আর মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৭.৭৮,০০০। লিখিত পরীক্ষা ১ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১১ মে আর ব্যবহারিক পরীক্ষা হবে ১২ থেকে ২১ মে। ফাঁস ঠেকাতে প্রশ্নপত্র পাঠানো হবে অ্যালুমিনিয়ামের ফয়েল খামে। ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। ছবি তোলা যায় না এমন মোবাইল ব্যবহার করতে পারবেন শুধু কেন্দ্র সচিব। একই জায়গায় হয়তো ভিন্ন ভিন্ন রকমের কোচিং হয়, সেটি যেমন আছে, তারপরেও আমরা দেখেছি যখন নিষেধ করা হয় তারপরেও কিছু অসাধু ব্যক্তি আছেন, তারা কোচিং সেন্টার খোলা রাখার বিভিন্ন চেষ্টা চালিয়ে যান। সে কারণে আমরা বাধ্য হয়ে
সকল ধরনের কোচিং সেন্টারই বন্ধ রাখছি 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত। শিক্ষামন্ত্রী জানান কোন সেটে পরীক্ষা হবে তা জানানো হবে পরীক্ষা শুরুর 25 মিনিট আগে। পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসএসসি পরীক্ষার মতো ভুল প্রশ্নে পরীক্ষা এড়াতে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসাতে হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। শিক্ষামন্ত্রী আরও জানান প্রত্যেক কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা। পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ব্যবহার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো প্রতিষ্ঠান বা শিক্ষকের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ উঠলে কেন্দ্র বাতিল, এমপিও ভুক্তি স্থগিত এবং চাকরি থেকে বরখাস্তের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। 7% সুদে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দিচ্ছে সরকার। এই সুবিধা নিতে মূল ঋণের 2% এককালীন শোধ করতে হবে। সুদসহ বাকি অর্থ সর্বোচ্চ 12 বছরে পরিশোধ করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সচিবের সাথে বৈঠক শেষে এসব কথা জানান অর্থমন্ত্রী। মাহবুবুল আলমের রিপোর্ট। ব্যাংকিং খাতে ঋণ অব্যবস্থাপনা নতুন ঘটনা নয়, তবে রাষ্ট্রীয় সোনালী ব্যাংক থেকে বেসরকারি ফার্মার্স ব্যাংকের বড় ধরনের ঋণ জালিয়াতির বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশের পর আর্থিক খাত নতুন করে গোছাতে সরকারি নানা উদ্যোগেও তেমন সফলতা আসেনি। এ অবস্থায় দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে খেলাপি ঋণ কমাতে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। যারা ভালো ঋণ গ্রহীতা তাদের ইন্টারেস্ট রেট আমরা কমাই দিচ্ছি। তাদের ডাউন পেমেন্ট হবে 2%। তা 2% তাদের যা ঋণের পরিমাণ আছে সেই ঋণ থেকে তারা 2% পেমেন্ট করবে, আর যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপরে একটা ডিমিনিশিং ব্যালেন্সে আমরা 7% ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করব। আর্থিক খাতের উন্নয়নে করণীয় ঠিক করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান অর্থমন্ত্রী। সিম্পল ইন্টারেস্ট না করে কম্পাউন্ডিং রেটে করা হয়। এই যে অনিয়মগুলো ছিল, ত্রুটি বিচ্ছুতি এখানে ওখানে ছিল, এগুলো দূর করার জন্য মাননীয় অর্থমন্ত্রী সেই কাজটি করেছিলেন। তো মাননীয় মন্ত্রী তিনি যেহেতু নির্বাচন এসে গেছিল সেটা করে যেতে পারেন নাই। এখন আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা বসলাম যে এই কাজটি আমাদের এখন করতে হবে। তবে যারা অসাধু ঋণ গ্রহীতা এবং ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন তাদের টাকা আদায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গণতান্ত্রিক পরিবেশ না থাকায় দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলেন, জাতীয় ঐকমত্য ছাড়া শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে উগ্রবাদ দমন কখনোই সম্ভব নয়। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় প্রেস ক্লাবে এক সংহতি সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, ধর্মের নামে বিভাজন সৃষ্টি সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। আরও জানাচ্ছেন মইনুল আসান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানাতে সংহতি এ সভার আয়োজন। সভায় রাজনীতিবিদ, আইনজীবী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনা তারই প্রমাণ। ইসলাম ফোবিয়া, এই ধরনের হিন্দু ফোবিয়া, খ্রিস্টান ফোবিয়া, যে কোনো ধর্মের ফোবিয়া আমাদেরকে বন্ধ করতে হবে। নিউজিল্যান্ডের ঘটনার মধ্যে দিয়ে আমরা সেই বার্তাও পেয়েছি। আজকে নিউজিল্যান্ডের এই শহীদ ভাই বোনদের কথা যখন স্মরণ হয়, সাথে সাথে স্মরণ হয় আমাদের অসংখ্য নেতা কর্মীদের কথা, যারা বছরের পর বছর ধরে গুম হয়ে আছে। বেঁচে আছে কি মরে গেছে আমরা জানি না। বাংলাদেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে বক্তাদের কেউ কেউ বলেন, এ অবস্থায় জঙ্গি ও সন্ত্রাসবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সংবিধানে এই কথাগুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে সবাই গ্রহণ করেছি, যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, এটা একদমই আমাদের কাছে গ্রহণযোগ্য না। ঘৃণা, বিদ্বেষ, বিভাজনের যে আমাদের যে সার্বিক যে আবহাওয়া, এখান থেকেই যে নিরাপত্তা বাহিনীর উপরে নির্ভরশীলতা, এইগুলি হলো আমাদের রাজনীতির অবশ্যম্ভাবী পরিণতি। এবং আস্তে আস্তে এই সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ, সন্ত্রাস কিন্তু আমাদের যেটা আশঙ্কা,
সেটাই আমাদের হয়তো মুখ্য হয়ে যাবে। আমাদের রাজনীতির ব্যর্থতা, রাজনীতিতে সহিংসতা, আজকে যেভাবে গণতন্ত্রহীনতা, এই সব কিছুই কিন্তু এই এমন কিছুর জন্ম দেয় যেটার জন্য আমরা হয়তো এখনো প্রস্তুত হইনি। ক্ষমতাসীনদের সমালোচনা করে রাজনীতিবিদরা বলেন, বিভাজনের রাজনীতির মাধ্যমে দেশকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনি আমার মানুষ হিসেবে অধিকার, ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছেন, এটার সাথে মানবতা যুক্ত নাই। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এখন মুক্তিযুদ্ধের কথা হরহামেশা আলোচনা হয়। সংহতি সভায় ইসলামী চিন্তাবিদরা বলেন, ইসলাম ধর্মের সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য এবং সরকারের শীর্ষ ব্যক্তিকে নিয়ে কটাক্ষপূর্ণ প্রচারণা চালানোর অপরাধে জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশিক আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া বিভিন্ন বাহিনী প্রধানদের নাম ভাঙিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে আশিকের বিরুদ্ধে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব এসব তথ্য জানায়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আশিক আহমেদ দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছিল। এরপর থেকে র্যাবের সাইবার টিম তার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ায়। সাইবার অপরাধের সাথে জড়িত আশিক তার ফেসবুক পেজে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য করে। একই সাথে বিভ্রান্তিকর ও মিথ্যা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 30 লক্ষ মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে, ঠিক আছে, তো সেটা সে স্বীকার করে না, সেটাকে সে অনেক বাজেভাবে পোস্ট করেছে এবং অনেক বাজে কুরুচিপূর্ণ কথা এটা দিয়ে সে লিখেছে তার পোস্টে। এবং সরকারের শীর্ষস্থানীয় ধরেন সরকার প্রধান, তাদেরকে নিয়েও সে অনেক অশালীন এবং বাজে মন্তব্য করেছে। সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাহিনী প্রধানদের নাম ভাঙিয়ে প্রতারণা করারও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছাড়া দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমাদের দেশের বিভিন্ন বাহিনী প্রধান তাদেরকে ব্যবহার করে এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা অধিষ্ঠিত আছে তাদেরকে ব্যবহার করে ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং বিভিন্ন এই ধরনের কাজ করে সে বিপুল অঙ্কের অর্থ ইতিমধ্যে অবৈধভাবে হাতিয়ে নিয়েছে। আশিক আহমেদ সম্প্রতি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার চেষ্টা করছে বলেও জানায় র্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর তুরাগ নদী তীরে আরও 56টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। মিরপুরের ছোট দিয়াবাড়ি ও সাভারের কান্দিয়া এলাকায় চালানো এই অভিযানে উচ্ছেদ করা হয় বহুতল ভবন সহ বিভিন্ন ধরনের স্থাপনা। এবার নদীর তীর দখলমুক্ত করতে দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। রিপোর্ট করছেন আপেল মাহমুদ। তুরাগ প্রসিদ্ধ নদী হলেও দখলদারদের কবলে এখন তার জরাজীর্ণ দশা। দুপাশ ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কাঁচা, আধা পাকা থেকে শুরু করে বহুতল ভবন। এর বেশিরভাগই অবৈধ দখল। নদীর সীমানা পিলারের ভিতরেও গড়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এসব দখলদারদের বিরুদ্ধে সোমবার সকাল থেকে মিরপুর বেড়িবাঁধের ছোট দিয়াবাড়ি ও সাভারের উত্তর কাউন্দিয়ায় শুরু হয় অভিযান। বিআইডব্লিউটিএর কর্মীরা অভিযানের সময় একটি 4তলা, 4টি 3তলা, 7টি দোতলা বাড়িসহ 56টি পাকা স্থাপনা গুঁড়িয়ে দেয়। দখলমুক্ত করা হয় নদীর তীরের 1 একর জমিও। অভিযান চলাকালে নদীর সীমানা পিলারের বাইরে থাকা বৈধ স্থাপনা ভাঙার অভিযোগও করেন কেউ কেউ। বিআইডব্লিউটিএর বিরুদ্ধে মামলা করে এর ক্ষতিপূরণ আদায়ের কথাও জানান তারা। আমার ছোট ভাই ওখানে গেছিল, বেরিটার কাছে গেছিল, যে কাগজপত্র দেখেন, তো ভাইকে বলছে হাত পা বাঁধে নদীতে ভালা দিবে। আমগো জায়গা যেমন বাইঙ্গে লয়ে গেছে, আমগো তো ঠাই তো দেওয়ান লাগবো। মামলার জন্য আমরা প্রস্তুত নিয়েছি, মামলা না করলে আমাকে সরকার তো ক্ষতিপূরণ কিছুই দিব না, সরকার কিছুই বলতেছে না। দখলদারদের এসব অভিযোগ ঘটনাস্থলে আমলে নেননি অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। কাগজগুলো এগুলো হলো মেকিং কাগজ, ভুয়া কাগজ। আর নদীর আপনি তো নিজেই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনি দেখছেন যে নদীকে কিভাবে এখানে হত্যা করা হয়েছে। যে সমস্ত সীমানা পিলারগুলো ট্যাম্পারিং করা হয়েছে, সেই সমস্ত সীমানা পিলারের পজিশন আমাদের জানা আছে, কোথায় ছিল, কিভাবে ট্যাম্পারিং করা হচ্ছে, এবং সেইভাবেই আমরা উচ্ছেদ করে নিয়ম অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। দ্বিতীয় দফার এ অভিযান শেষ হবে 28 মার্চ। এরপর বালু নদীর তীর দখলমুক্ত করতে এপ্রিলে বিআইডব্লিউটিএর তৃতীয় দফার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা। নারী নির্যাতনের মামলায় ইমরোজ হোসেন জিহাদ নামে এক ব্যক্তিকে জামিন দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম নিভানা খায়েরজেসি জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবীর দাবি, জামিন অযোগ্য ধারার মামলা হওয়া সত্ত্বেও জামিন দেওয়া হয়েছে। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তারা। হুমায়ুন চিশতি রিপোর্ট। যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পরকীয়া এবং অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অভিযোগে শনিবার রাতে গুলশান থেকে ইমরোজ হোসেন জিহাদকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই নারীর সাথে 2013 সালে রাজধানীর শান্তিনগরের মোজাম্মেল হোসেনের ছেলে জিহাদের বিয়ে হয়। তবে বিয়ের 2 বছর পর থেকেই 20 লাখ টাকা যৌতুকের দাবিতে মাদকাসক্ত জিহাদ তাকে নির্যাতন করে আসছিল। পরবর্তীতে জিহাদ পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে করে। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এছাড়াও বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমি দেখলাম যে আমার হাজব্যান্ডের মধ্যে মাদক এবং পরনারী নিয়ে যে পরকীয়ার বিষয়টা, ওইটা নিয়ে তার মধ্যে এক্সাইটমেন্টটা কাজ করে বেশি এবং সে ওগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন। তো আমি তাকে বহুত ওয়েতে ওখান থেকে ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। অ্যাকর্ডিং টু ল আমার ডিভোর্স হয়নি, আমরা লফুলি এখনও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, কিন্তু তারপরেও সে থামেনি। তারপরেও সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, মানহানির মামলা দিচ্ছে, আজে বাজে নোংরা কথা বলে। হাজারো ইমরোজ হোসেন জিহাদ আমাদের আশেপাশে ঘুরে, হাজারো ইমরোজ হোসেন জিহাদ, যারা কিনা টাকার দাপটে সব কিছু এভাবে করে দমিয়ে রাখছে। আমরা কিন্তু ন্যায্য বিচার পাচ্ছি না। আমরা মেয়েরা তাহলে কোথায় যাব? আমরা কার কাছে যাব ন্যায্য বিচার চাওয়ার জন্য? গ্রেফতার জিহাদকে রোববার আদালতে হাজির করে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের কোনো আবেদন করা হয়নি। শুনানি শেষে সোমবার তাকে জামিন দেয় আদালত। জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে বাদীপক্ষ। এটা হলো নারী শিশু 11 ধারার মামলা, জামিনের অযোগ্য। ম্যাজিস্ট্রেট কোর্টের জামিন দেওয়ার কোনো এখতিয়ার নাই। তারপরেও বাদীপক্ষের কথা না শুনে আসামিকে জামিন প্রদান করেছে। এটা আমাদের বাদীপক্ষ এটা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, মামলার পর থেকেই আসামিপক্ষ তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তবে আসামিপক্ষের আইনজীবী কোনো কথা বলতে রাজি হননি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি লাখো মানুষের শ্রদ্ধায় ভরে উঠবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটিকে ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন কবির হাসনাইন। সূর্যোদয়ের সাথে সাথে লাখো মানুষের ঢল নামবে সাভার জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ সহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। ফুলে ফুলে ঢেকে যাবে স্মৃতিসৌধ। নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তাছাড়া নিয়মিত ফোর্সের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে। 3 বাহিনীর সশস্ত্র সালাম ও তোপধ্বনির মধ্য দিয়ে বিশেষ এই দিনটির আনুষ্ঠানিকতা শুরু হবে। শেষ মুহূর্তে চলছে ধোয়া মোছা ও রং তুলির কাজ। নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। স্বাধীনতা দিবস ঘিরে সাজ রব পড়েছে গোটা সাভার এলাকায়। দিনটিকে ঘিরে রঙিন সাজে সেজেছে স্মৃতিসৌধ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ঢাকা আরিচা মহাসড়ক। এদিন আমাদের জন্য, সাভারবাসীর জন্য একটি আনন্দের দিন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসেন। ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনেকগুলো প্রস্তুতি নিয়েছি। বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, তার পূর্ণ স্বাদ যেন পায় দেশের মানুষ। এই বিপুল আত্মদান যেন বৃথা না যায়, দিনটিকে ঘিরে এমনটাই প্রত্যাশা সকলের। কবির হাসনাইন, এটিএন বাংলা। নির্বাচন থেকে পালাতে পালাতে বিএনপি একদিন রাজনীতি থেকেই হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনে থাকবে না হারিয়ে যাবে। তথ্যমন্ত্রী বলেন,
উপজেলা নির্বাচনের এখনো পর্যন্ত 3 ধাপে প্রত্যেকটিতেই ভোটার উপস্থিতি 40% বেশি, যা সন্তোষজনক। তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি আরও বাড়ত। তবে অংশ না নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া ভোট জালিয়াতিতে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। বিএনপি যদি অংশগ্রহণ করত নিশ্চয়ই ভোটার উপস্থিতি আরও ভালো হতো, কিন্তু এই পর্যন্ত যে ভোটার উপস্থিতি হয়েছে আমি মনে করি এটি অত্যন্ত সন্তোষজনক। বিএনপি যেইভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে তাদের এক সময় হয়তোবা রাজনীতি থেকেও পালিয়ে যেতে হয় কিনা। তাদের বরাবরই উদ্দেশ্য থাকে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সহিংস উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে পরিবার থেকে শিক্ষা আসতে হবে বলে মনে করেন সমাজের বিশিষ্টজনেরা। তারা বলেন, সমাজের শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধা জানাতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বক্তারা এই অভিমত দেন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই নাগরিক সংলাপে বিশিষ্টজনরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থান সবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করেন এই সমস্যা সমাধানে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আমরা সহিংসতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারি, উগ্রবাদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক জায়গাটা আমাদের মানুষের মধ্যে তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু কোনো দেশ, রাষ্ট্র, সমাজ উগ্রবাদী হবে এটি কিন্তু আমি বিশ্বাস করি না। সমাজ থেকে জঙ্গিবাদ রোধে আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দিতে হবে বলেও জানান বিশ্লেষকরা। উগ্রবাদ ও জঙ্গিবাদ রোধে ধর্মের সঠিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তারা। উগ্রবাদের হয়তো একটা নিজস্ব চেহারা আছে, কিন্তু এটার মেজাজ নির্ধারিত হয় বিভিন্ন উপকরণের সংশ্লেষ এবং সংক্রমণে। তো সেই জন্য আমরা সংশ্লেষ সংক্রমণকে শনাক্ত করে এটাকে রোধ করেছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা দারুণভাবে তৃপ্ত। আমরা তৃপ্ত নই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল ধর্মের মধ্যে যে ভ্রাতৃত্ব রয়েছে, যে সৌন্দর্য রয়েছে, তাদের ভালো কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর জন্য এই সকল ধর্মের মানুষকে নিয়ে আন্তঃধর্মীয় সংলাপের কিন্তু এখন জোরদার করতে হবে। তাহলেই কিন্তু আমরা মনে করি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবাদ তৈরি হবে, তরুণরা সহিংস উগ্রবাদ থেকে পিছিয়ে আসবে, আমাদের সমাজে যে অবক্ষয়ের কথা বলা হচ্ছে সেই অবক্ষয় থেকে আমরা দূরে চলে আসতে পারবো। আলোচকরা বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ বৈশ্বিক সমস্যা, তাই এই সমস্যা সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর আজিমপুর কলোনি মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু উৎসব 2019। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন। রাজধানীর 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিক গত কয়েক বছর ধরে এই উৎসবের আয়োজন করে থাকেন। এতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীভিত্তিক চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাঙামাটিতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে 2222 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। 1976 সালে উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে 500 আসনের মধ্যে 350টি আসনের ফলাফল আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। 2014 সালে সামরিক অভ্যুত্থানের পর প্রথম অনুষ্ঠিত এই নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল পেতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানায় নির্বাচন কমিশন। তবে ফলাফল নিয়ে নির্বাচন কমিশন বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধী দল পুয়ে থাই পার্টি। এদিকে প্রাথমিক ফলাফলে এগিয়ে সেনা সমর্থিত দল পালাং প্রাচা রাত পার্টি পিপিআরপি। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুয়ে থাই পার্টি থেকে 5 লাখ ভোটে এগিয়ে রয়েছে পিপিআরপি। তবে বিরোধী দলের অভিযোগ, অনিয়মের মাধ্যমে ফলাফলে এগিয়ে রয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল প্রায়ুত চান ওচার দল পিপিআরপি।
নির্বাচনে জিততে রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঁতাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছে রবার্ট মুলার। তবে ট্রাম্প নিজের পদ ব্যবহার করে এই তদন্তে বাধা দিয়েছেন কিনা সেটি পরিষ্কার করেননি এই ঘটনার তদন্তে দায়িত্ব পাওয়া বিশেষ কৌশলী মুলার। আবার ওই ঘটনার দায় ট্রাম্প এড়াতে পারেন কিনা তা নিয়েও কোনো কিছু উল্লেখ নেই মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাবেক পরিচালক মুলারের প্রতিবেদনে। এই তদন্ত প্রতিবেদনের একটি সারসংক্ষেপ রোববার কংগ্রেসের কাছে জমা দেন মুলার। আর এর পরপরই তদন্ত কমিটি গঠনকে অবৈধ উল্লেখ করে ট্রাম্প টুইট করে জানান কোনো আঁতাত বা বাধা দেয়া হয়নি। পার্টেক্স খেলার খবর। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আজকের ম্যাচে জয় পেয়েছে আবাহনী, লিজেন্ডস অফ রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরে 2 চির প্রতিদ্বন্দ্বী লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 6 উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ইরফান শুক্কুর ও রকিবুল হাসানের জোড়া 50-তে 7 উইকেটে 248 রান তোলে মোহামেডান। সাইফুদ্দিন ও রুবেল 3টি করে উইকেট নেন। জবাবে জহুরুলের 96 আর সৌম্যর 43 রানে ভর করে 15 বল বাকি থাকতেই জয় তুলে নেয় আবাহনী। ফতুল্লাহ গাজী গ্রুপকে 43 রানে হারায় শেখ জামাল। আগে ব্যাট করে শেখ জামালের 6 উইকেটে 277 রানের জবাবে 234 রানেই গুটিয়ে যায় গাজীর ইনিংস। আর বিকেএসপিতে খেলাঘর সবুজ সংঘকে 5 উইকেটে পরাজিত করে লিজেন্ডস অফ রূপগঞ্জ। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি বিক্রি সত্ত্ব ঘোষণা নিয়ে চরম অব্যবস্থাপনার পরিচয় দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুরে সংবাদ সম্মেলন করে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী আগামী 1 বছরের জন্য স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের সাথে জাতীয় দলের জার্সি বিক্রি সত্ত্ব ঘোষণা দেন। তবে কবে থেকে বিক্রি করা হবে কিংবা ক্রেতার কাছে কত টাকায় বাংলাদেশের বিশ্বকাপ জার্সি বিক্রি করা হবে এ সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি নিজামুদ্দিন চৌধুরী কিংবা স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের প্রতিনিধিরা। ইনিশিয়াল স্টেজে আমরা শুধু রেপ্লিকা জার্সিটা আমরা বাংলাদেশ টিমের যে জার্সি সেটার একটা রেপ্লিকা বা এই ব্যাপারে ওনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে এবং ইট উইল বি এফেক্টিভ ফ্রম 1st of April থেকে। এটা এখনো আন্ডার প্রসেস, তারা তাদের থার্ড পার্টি কারোর সাথে কথা বলে এ ব্যাপারে কোন কোন আউটলেটে পাওয়া যাবে সে ব্যাপারে তারা হয়তো পরে এটা আমরা ভিডিও রিলিজের মাধ্যমে জানিয়ে দেবো। নিকো সালসের শেষ মুহূর্তে গোলে ইউরো বাছাই নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়েছে জার্মানি। এছাড়া সাইপ্রাসের বিপক্ষে 2-0 ব্যবধানে জিতেছে বেলজিয়াম। তবে হাঙ্গেরির কাছে 2-1 গোলে হেরে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বিশ্বকাপের বর্তমান রানার্স আপ ক্রোয়েশিয়া। SM আশরাফের রিপোর্টে বিস্তারিত। ক্ষণিকের ভুলে কেউ কাঁদে কেউ হাসে। আমস্টারডামে রক্ষণের সেই ভুলের মাসুল দিল নেদারল্যান্ডস। অন্যদিকে 90 মিনিটে গোল করে নায়ক বনে গেলেন নিকো সালসে। তবে জার্মানদের এই জয়টা না হলে অবিচার হয়ে যেত। পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। প্রথম 34 মিনিটের মধ্যেই ব্যবধান 2-0। গোলদাতা লেরোয় সানে, সার্জিন আরবি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর গল্প ডাচদের। ডিলিট আর মেমফিস ডিপে টানা 2 ম্যাচে হারের স্বাদ দিতে চলেছিলেন 4বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের বয়স তখন 63 মিনিট। তবে শেষ রক্ষা নিকো সালসের জাদুতে। ডাচদের ঘুরে দাঁড়ানোর গল্পটা শেষ পর্যন্ত ব্যর্থ হলেও গ্রুপ ইর ম্যাচে তা করে দেখালো হাঙ্গেরি। যদিও বিশ্বকাপের বর্তমান রানার্স আপ ক্রোয়েশিয়া 13 মিনিটেই এগিয়ে যায় আন্তে রেবিচের গোলে। তবে ফিফা র্যাঙ্কিংয়ের 4 নম্বর দলের বিপক্ষে 52তম লড়াইয়ে শেষ হাসি ফ্রেঞ্চ পুস্কাসের উত্তরসূরিদের। অ্যাডাম সাজলেই আর ম্যাট পেতকাই জয় এনে দেন 34 আর 76 মিনিটের গোলে। অন্যদিকে গত বিশ্বকাপের রানার্স আপরা যে কাজটি পারেনি তাই করে দেখালেন সেমিফাইনালিস্টরা। সাইপ্রাসের বিপক্ষে ম্যাচের 18 মিনিটের মধ্যেই 2-0-তে এগিয়ে যায় দ্য রেড ডেভিলসরা। গোল করে বেলজিয়ামের জার্সিতে শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এডিন হ্যাজার্ড। গোল পেয়েছেন বাতসুয়েও। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। 9 বছরে 3844 ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার। 316 জনের বিরুদ্ধে মামলা। প্রত্যন্ত অঞ্চলে জনগণের কল্যাণে নিবেদিত মানুষদের খুঁজে বের করা হবে। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সুযোগ বাড়ল ঋণ খেলাপিদের। 7% সুদ হারে পরিশোধের সুবিধা।
এবং এইচএসসি প্রশ্ন ফাঁস ঠেকাতে 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ। সতর্কতায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।